সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন শরীফউদ্দিন জুয়েল, তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন সুচিস্মিতা তিথি, তিনি মাননীয় প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন। দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে গত 16 বছরের আওয়ামী দুঃশাসন তুলে আনার মাধ্যমে আমরা চিহ্নিত করার চেষ্টা করি তার ফ্যাসিবাদী নীতির ধরন। পাশাপাশি খুঁজে বের করার চেষ্টা করি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 27 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 শিবগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ। পুলিশ, বিজেপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত 22। 2010 মিথ্যা হলফনামা দিয়ে উত্তরায় প্লট নিয়েছেন 18 সাংসদ। 2011 পরিচালকদের হস্তক্ষেপে সংকটে 4 ব্যাংক। 2013 রাজকে সমবায় সমিতি নির্বাচন, কোটি কোটি টাকা উড়াচ্ছেন প্রার্থীরা। 4 সংস্থার চালের দর 4 রকম। 2014 9 মাসেও রানা প্লাজা নিয়ে স্বচ্ছ পরিসংখ্যান হয়নি। 315 মামলায় 63,000 আসামি, নির্বাচনোত্তর সহিংসতা। 2015 র্যালিতে ধীরে হাঁটায় ছাত্রকে মারধর ছাত্রলীগের। 2016 টেলিটকের অব্যবস্থাপনা, দুর্নীতির তদন্ত হচ্ছে। দুর্নীতিতে বাংলাদেশ 13তম। পরিত্যক্ত জমিতে সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট তৈরি হবে। 2017 জাতীয় কমিটির হরতালে শাহবাগে ধাওয়া, কাঁদানো গ্যাস, সংবাদকর্মী আহত। আলোচনা চাই জাতিসংঘ, সাড়া নেই সরকারের। 2018 হাই প্রোফাইল 8 কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ। 2019 নিউ বিআরটিসি buses old before long purchase of low quality vehicles, corruption in maintenance blamed। 10 বছরও চালু হয়নি একটি আইনও, অস্বচ্ছ প্রক্রিয়ায় 142 কর্মচারী নিয়োগ। রাস্তায় মার্কেট বানিয়ে ব্যবসায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। 2020 বিএনপির মামলা নেয়নি পুলিশ। নো লেভেল প্লেইং ফিল্ড অ্যাট ইলেকশন কমিশন, সেজ কমিশনার। ঘাটতি 31,507 কোটি টাকা রাজস্ব আয়। 2021 পৌরসভা নির্বাচন, 2 গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র পাথরঘাটা, প্রার্থী, ওসি, সাংবাদিক সহ আহত অর্ধ শতাধিক। ফিটনেসবিহীন গাড়ি 4,81,000। 2 টার্মিনালের ইজারা এক পরিবারের কাছে। 2022 ভ্যাকসিন কেনার খরচের হিসাব সংসদে প্রকাশ সমীচীন হবে না, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশ ছাত্রলীগ টেক্স স্টুডেন্টস হোস্টেস ইন ইউনিভার্সিটি হল। মন্ত্রী ঘনিষ্ঠদের দুর্নীতির জাল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে কারসাজি 500 থেকে 600 কোটি টাকা। 2023 2 বছরেও শেষ হয়নি আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ব্রিজ। চাল উচ্চ মূল্যে স্থির, সবজিও বাড়তি, চিনির সংকট, দামও বাড়ল। End of Deputy Commissioners Conference, role of Deputy Commissioners crucial for fair polls. Properties in US, Anti-Corruption Commission petitioned to take action against Awami League lawmaker Subhan. প্রথমেই যাচ্ছি সুচিস্মিতা তিথি আপনার কাছে। আমরা একটি খবরের শিরোনামে দেখলাম মিথ্যা হলফনামা দিয়ে উত্তরায় প্লট নিয়েছেন 18 সংসদ সদস্য। আমরা গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম প্রাথমিক 800-র অধিক প্লট সরকার বরাদ্দ দিয়েছে অসামান্য অবদানের নামে। এই অসামান্য অবদান বা এই যে প্লট বরাদ্দের যে বিশেষ ক্রাইটেরিয়া, এর মানদণ্ড কি, সেটা আসলে আওয়ামী লীগ সেট করেছিল কিভাবে? শেখ হাসিনাকে খুশি করা এবং তার যে অপরাধ, তার যে দুর্নীতি, যত গুম খুন এবং আরও যেসব ভয়ঙ্কর অপরাধগুলো আছে সেগুলোকে এক ধরনের বৈধতা দান করা, মানদণ্ডই একটাই। এবং দেখেন, শেখ হাসিনা তো মনে করতেন যে দেশটা তার বাবার দেশ, তার বাবাই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, সুতরাং এটা তার বাবার দেশ, তিনি তার উত্তরাধিকার সূত্রে তিনি এই দেশের মালিক এবং এই দেশের জমি
তার যাকে ইচ্ছা তাকে সে বরাদ্দ দিতে পারেন। এবং দেখেন প্লটগুলো বরাদ্দ পেয়েছে কারা, তার একেবারেই অনুগত যারা ছিলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকজন, ফরমার এমপিরা পেয়েছেন, তারপর ধরেন শিক্ষকরা পেয়েছেন, যারা দালাল শিক্ষক যাদেরকে আমরা বলি তারা পেয়েছেন, এবং কিছু সংস্কৃতি কর্মীরাও পেয়েছেন। তো আপনি যেটা বলছেন যে মানদণ্ড কি, মানদণ্ড এটাই যে কে কত বেশি তেলবাজি করতে পারেন এবং কে কত বেশি তাকে খুশি করতে পারেন। মানে ওনার এত প্রশংসার কি দরকার ছিল আসলে শেখ হাসিনার? তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে এই যে তেলবাজি করলেই বা একটু স্তুতি করলেই তাকে নানান ধরনের সুবিধা দেওয়া হতো, এর পেছনে কারণটা কি তিনি ছিল? তো প্রধানমন্ত্রী হয়েছেন আসলে একটা যেই ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হয়েছে, সেই ভোট তো আসলে গ্রহণযোগ্য না, এটা তো একটা কোনো বৈধ ভোট ছিল না। পরপর 3বার যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো তো ভয়ঙ্কর রকমের অভিযোগ, সুতরাং তার তো আসলে এই জিনিসটা দেখাতে হবে, কনসেন্ট তৈরি করতে হবে বাংলাদেশের সংস্কৃতি জায়গা থেকে বলি, শিল্পীদের মধ্য থেকে বলি, রাজনৈতিক জায়গা থেকে বলি, সেটাই সে তৈরি করার চেষ্টা করেছে, এবং সুযোগ সুবিধা পেলে সেটা হয়, এবং তারাও সেই দালালিটা করেছে, জারি রেখেছে। আচ্ছা, শরীফউদ্দিন জুয়েল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা 2009 সালের একটি সংবাদে দেখতেছি শিবগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ, দৈনিক প্রথম আলোর খবর। এবং ওই দৈনিক প্রথম আলোর ওই দিনের আরও একটি খবর ছিল পুলিশ, বিজিবি, আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত 22। আওয়ামী লীগ তখন সবেমাত্র ক্ষমতায় এসেছে 2009 সালে। তখন এই যে মানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী বা বিজিবি, র্যাব, এদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষগুলো কেন বাঁধলো শুরুতেই? আওয়ামী লীগ আসলে তারা তো একটা ফ্যাসিস্ট, তাদের চরিত্র হলো ফ্যাসিবাদী। তা আওয়ামী লীগ 2009 ক্ষমতায় আসার পর থেকে তাদের প্রথম টার্গেটটা ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোটাকে তারা ভেঙে দেওয়া। রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে আওয়ামী লীগ তার অনুগত কর্মীদের দিয়ে, তার দল, যুবলীগ, ছাত্রলীগ, এদেরকে দিয়ে তাদের সর্বস্তরে একটা কর্তৃত্ববাদী তাদের প্রতিষ্ঠা করা। এবং আপনি এটা খেয়াল করে দেখবেন 2009 সালের আপনার আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী যে চরিত্রটা ছিল, যুবলীগ, ছাত্রলীগ, এদেরকে দিয়ে মানে যারা দেশপ্রেমিক, যারা অফিসার ছিলেন এবং বাংলাদেশের প্রশাসনে যারা দেশের জন্য কাজ করার জন্য চিন্তা করতেন, তাদেরকে সেখানে একটা ভয় ভীতির মাধ্যমে তাদেরকে হলো মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটা প্রয়াস ছিল। এবং সেখানে কোথায় গেলে জিনিসটা হতে পারে, আমরা সবসময় রাজনৈতিকভাবে আমরা দেখতে পাই যে হলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগ, বিএনপি বা ছাত্রলীগ, যুবলীগ, এই ধরনের একটা মারামারির বিষয় একটা হয়ে থাকে। কিন্তু সেখানে হাসিনার কর্তৃত্ববাদী আচরণ, ফ্যাসিবাদী আচরণ কি দেখে এলো যে সরাসরি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা, সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করে তাদের সে মনোবলটাকে ভেঙে দেওয়া এবং আগামী দিনে তাদের সে ফ্যাসিবাদীটাকে তারা যেন নিয়ন্ত্রণ করতে পারে, সেই জন্যই তারা তাদের উপরে হামলা। এবং আমরা দেখেছি এই সব হামলার ঘটনায় মামলাও হয়েছে, কিন্তু কখনোই আমরা ওইভাবে দেখিনি যে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। এর কারণ কি ছিল আসলে? রাজনৈতিক কালচারটাই কি রকম? আওয়ামী লীগের প্রথম থেকে তাদের টার্গেট ছিল বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিবেশটা ছিল, সেই গণতান্ত্রিক পরিবেশটাকে সরাসরি তারা ভেঙে দিবে, নস্যাৎ করবে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী আচরণটাকে, এবং তারা সেই রাষ্ট্র কাঠামোটা তারা গঠন করবে। আওয়ামী লীগের এখানে আরেকটি টার্গেট ছিল যে বাংলাদেশের আসলে রাজনীতির কথাটা আপনি যেটা বললেন, আসলে অবশ্যই এটা গতানুগতিক রাজনীতির কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না। গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেটা করেছে, আপনার মূল্যায়নে আসলে পৃথিবীর বহু দেশে ফ্যাসিবাদ দেখেছি, কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদকে গত 17 বছর আপনারা রাজনীতি যারা করেন, আপনারা ফ্যাসিবাদী বলছেন, আপনাদের কাছে এই সংজ্ঞাটা কোন ধরনের ফ্যাসিবাদের মধ্যে ফেলবেন? পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচারের পতন ঘটেছে, স্বৈরাচারের পতন ঘটানোর বিষয়গুলো ছিল আমরা একটা প্ল্যাটফর্মে দেখেছি। কিন্তু 2024 সালের 5ই আগস্ট হাসিনার পালিয়ে যাওয়া এবং হাসিনার পতন, এই জিনিসটা যদি আপনারা একটু পার্থক্যের মধ্যে নিয়ে আসে দেখবেন পৃথিবীর অন্যান্য স্বৈরাচারদের চাইতেও হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল, কতটা ফ্যাসিস্ট ছিল, কতটুকু কর্তৃত্বপরায়ণ ছিল। হাসিনার 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পরে হাসিনার মন্ত্রীরা পালিয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে হাসিনার অনুগত সামরিক আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা পালিয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পালিয়েছে, হাসিনা পালানোর পরে ইভেন বাংলাদেশের মানে মসজিদের যে ইমাম সাহেবগুলা যারা হাসিনার নিযুক্ত ইমাম ছিল, বাইতুল মোকাররমের পেশ ইমামের কথা চিন্তা করে, তাহলে তারা ফ্যাসিবাদী কর্তৃত্ব কতটুকু ছিল এবং তারা কতটুকু ভয়ঙ্কর ছিল, তারা মানুষের উপরে কীভাবে তাদের বাক স্বাধীনতাগুলো হরণ করেছে, মানুষের মৌলিক অধিকারগুলো তারা কীভাবে হরণ করেছে, পাশাপাশি বাংলাদেশের আপামার জনগণকে তারা কীভাবে তারা রক্ত তারা চুষে খেয়েছে। না, রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক দলের আপনি যেহেতু নেতা, আপনাদেরও তো দায় আছে শেখ হাসিনার এই ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে।
আপনারা হয়তো প্রতিবাদ করতে পারেননি বা জনগণকে সংগঠিত করতে পারেননি, না অন্য কিছু ছিল আসলে? 2009 সাল থেকে কিন্তু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সে আন্দোলনটা আমাদের চলমান ছিল, এবং কোনো সময় কোনো অবস্থাতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা তারা দেশপ্রেমের তাড়না থেকেই তারা সমস্ত কিছু তারা করেছে, এবং এত পৃথিবীর ইতিহাসে দীর্ঘ 17টি বছর আপনার 3000-এর নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এমনকি জেলে যারা আমাদের নেতাকর্মী গিয়েছে জেলেও তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমাদের নাসিরউদ্দিন পিন্টুর মতো নেতাদেরকে জেলে তারা মেরে ফেলেছে। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনারা চিন্তা করে দেখেন, আমাদের অত্যন্ত জনপ্রিয় সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলী, তাকে কিভাবে গুম করা হলো। আমাদের গুলিস্তান এলাকার আমাদের অত্যন্ত জনপ্রিয় কমিশনার ছিলেন চৌধুরী আলম, তাকে কিভাবে গুম করা হলো। কি আমাদের উপর যে স্টিম রোলার চালিয়েছে, শুধু সেটাই না, মানে আপনারা 17 বছরই চেষ্টা করেছেন, বিষয়টি কি এরকম যে হয়তো সফল আপনারা শেষ পর্যন্ত হতে পারেননি? না এই যে জুলাই বিপ্লব আপনাদের এই দীর্ঘ 17 বছরের আন্দোলনে জুলাই বিপ্লবের একটি প্রেক্ষাপট বা পটভূমি তৈরি হয়েছিল, এরকম কি? অবশ্যই জুলাই বিপ্লবের যেটা আপনার পটভূমিকায়, সেটা অবশ্যই গত 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের পটভূমি তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। জি, শরীফুদ্দিন জুয়েল, আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু সুচিস্মিতা তিথির কাছ থেকে আরেকটু শুনি। তিথি, আমরা একটি সংবাদে দেখলাম চাল উচ্চ মূল্যে স্থির, সবজিও বাড়তি, চিনির সংকট, দামও বাড়লো। এখনো চিত্র কিন্তু পাল্টায়নি। হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে আমরা বলছি, কিন্তু আদৌ কতটুকু পতন হয়েছে বা কতটুকু তারা পালিয়েছে সেটি আমরা এখনো নিশ্চিত না। নানান এন্ড থেকে অভিযোগ তোলা হচ্ছে যে এই ফ্যাসিবাদের দোসররা এখনো নানানভাবে প্রশাসন থেকে শুরু করে যেই অলিগার্ক শ্রেণী তারা বহাল তবিয়তে রয়ে গেছে, তারা বিভিন্নভাবে আবারও ফিরবার চেষ্টা চালাচ্ছে। আমরা এই সংবাদটি একটু বিশ্লেষণ শুনতে চাই। চিত্র এখনো কেন পাল্টালো না? আমি দেখেছি চালের দাম বেড়েছে, 3 থেকে 5 টাকা বেড়েছে। যদিও অনেকে বলতে পারেন এটা যে 3 থেকে 5 টাকা খুব বেশি কিছু না, কিন্তু এটা আসলে অনেক বড় বিষয়। অন্তত গরিব মানুষের জন্য 3-5 টাকা অনেক বড় বিষয়। চালের দাম, আমাদের অধিকাংশ নাগরিক কিন্তু নিশ্চয়ই চালের দাম বাড়াটা একেবারেই গ্রহণযোগ্য না। এবং এই অর্থনীতির যে স্ট্রাগলের কথা আমি বলছি মাত্র, এটা আমরা আসলে স্বীকার করি যে একটা স্ট্রাগল আছে, এবং সেটা বন্ধ করার জন্য মানে যেই ছিদ্রগুলো আছে এখানে, আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন পর্যায় থেকে কিছু বাধা আছে দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেই ছিদ্রগুলো চিহ্নিত করার জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু জায়গা আমরা অলরেডি চিহ্নিত করে ফেলেছি, কিছু জায়গায় স্টেপও নেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি যে এটা সময় লাগবে কিন্তু এটা করা যাবে। এবং ওভারঅল অর্থনীতির অবস্থা তো খুব খারাপ, কারণ আপনি জানেন নিশ্চয়ই যে বাজেটের ঘাটতির বিষয়টা এখানে আছে। যে লুটপাট তন্ত্র ছিল গত 16 বছর 17 বছর ধরে, সেটার একটা বড় প্রভাব তো আমরা ফেস করছি। আমরা চেষ্টা করছি আসলে পুরো বাজেটটাই নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, এবং এটা আমার এখানে উল্লেখ করতেই হয় যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকেও আসলে আমরা সেই সহায়তাটা পাচ্ছি, যেটা কিনা অনেকেই কমপ্লেন করেন যে সিন্ডিকেট আছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা নানা রকম চাঁদাবাজিতে লিপ্ত আছেন। সেটা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কিছু টুকটাক অভিযোগ পাওয়া যায়, এবং আমি দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা স্টেপ নিচ্ছেন, তারা তাদের মতো করে ট্রাইটা করছেন। তো আমার মনে হয় সবাই মিলে একটু ট্রাই করলে এই জিনিসটা আসলে কন্ট্রোল করা সম্ভব। এটা স্ট্রাগল আছে, এটা স্বীকার করতে কোনো পেছনের অসুবিধা নেই। আপনার বক্তব্যের রেশ ধরে যদি যেতে চাই, যে পেছনের যে কারণে আজকে অর্থনীতি একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে, সেই স্ট্রাগল তো আপনাদের সরকার বা এই সময় এসে বা 5 আগস্টের পরবর্তী কর্মকাণ্ডের কারণে নিশ্চয়ই না। না, এটা তাহলে পেছনের সেই অপকর্ম বা দুঃশাসনের জন্য আপনারা কি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন না, কিনা? সেটা নিয়ে তো অবশ্যই আমাদের তো ইনিশিয়েটিভ চলমান আছে। আমাদের আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে সেই অলিগার্ক শ্রেণী যারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখবার জন্য, তার এই দুঃশাসনকে প্রলম্বিত করবার জন্য নানানভাবে উৎসাহ জুগিয়েছে এবং প্রকাশ্যেই সেটি করেছে। তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তা করছেন? অবশ্যই, নিশ্চয়ই রেগুলারলি এগুলো নিয়ে কথা বলা হচ্ছে, এবং আমরা এটা নিয়ে আমরা ট্রাই করছি। আসলে কাজটা খুবই কঠিন, চ্যালেঞ্জিং। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে কাজটা খুবই চ্যালেঞ্জিং। যেসব টাকা লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, সেগুলো ফেরানোর ব্যাপারে কি কি স্টেপ নেওয়া যেতে পারে, এই পুরো প্রসেসটা, বিশেষ করে সামনে রমজান আসছে, একটা বড় চ্যালেঞ্জ সামনে আসছে, এটার ব্যাপারে আমরা আসলে খুব গুরুত্ব দিয়ে এটা দেখছি। রাজনৈতিক দলগুলো আপনার বক্তব্য অনুযায়ী সহযোগিতা করছে, এবং রাজনৈতিক দলগুলোর মনে হয় আরো সহযোগিতা বাড়ানোর প্রয়োজন, বা তাদের সাথে আপনাদের নিশ্চয়ই তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, সমন্বয় আছে। তারা নিশ্চয়ই তাদের মতো করে চেষ্টা করবেন। তারাও তো চান যে দেশের মানুষ ভালো থাকুক। নিশ্চয়ই রাজনীতি তো দিন শেষে মানুষের জন্যই। নিশ্চয়ই। জি, তিথি, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু শরীফুদ্দিন জুয়েলের কাছ থেকে আবারও শুনে আসি। জুয়েল ভাই, আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম 2 বছরেও শেষ হয়নি আওয়ামী লীগ নেতার নির্মাণাধীন ব্রিজ। দৈনিক মানবজমিন একটি খবর প্রকাশ করেছিল।
টেন্ডারের তো একটা মেয়াদ থাকে, প্রত্যেকটি নির্মাণ কাজেরই একটা টেন্ডার হয় এবং টেন্ডারে একটি মেয়াদকাল ধরে দেওয়া হয়, তাহলে কাজ শেষ হয় না কেন? কাজ শেষ না করে তারা কিভাবে আসলে বিলগুলো তুলে নেয়? টেন্ডারের কাজ 2 বছরে শেষ হয়নি, এটা তো আওয়ামী লীগের দুর্নীতি যা করেছে গত 17 বছর, সে দুর্নীতির মধ্যে এটা হচ্ছে খুব মিনিমাম লেভেলের একটা দুর্নীতি আমি বলবো। ওরা আরো কত বড় বড় দুর্নীতি করেছে তারা। কি কি করেছে এর বাইরে? কি তথ্য আপনার আওয়ামী কাছে লীগের আছে? দুর্নীতি আপনারা পত্রিকা আপনারা এগুলো হরহামেশা দেখেছেন, আমরাও দেখেছি। তারা কিন্তু না, রা- এখানে রডের জুয়েল ভাই, পরি- আমার একটা রডের বক্তব্য পরিবর্তে আছে। বাঁশ ব্যবহার যেহেতু করেছে। গণমাধ্যম নিয়ন্ত্রিত ছিল, হয়তো গণমাধ্যমে পুরো খবর আসেনি। আপনি তো সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে আপনার কাছে এর বাড়তি আরো কি তথ্য আছে যা গণমাধ্যমে লিখতে পারেনি বা আসেনি? গণমাধ্যমে লিখতে পারিনি এখন পর্যন্ত। সেই জিনিসগুলো আমরা যে জিনিসটা জানি, দেখেছি যে একটি রাস্তার টেন্ডার হয়, রাস্তার টেন্ডার হওয়ার পর একটা প্রকল্পের একটা মেয়াদ দেওয়া থাকে, প্রকল্পের বাজেট দেওয়া থাকে। তারপরে সেই রাস্তাটা তখন আপনার যখন প্রকল্পের মেয়াদটা শেষ হয়ে যায়, কাজটা যখন শেষ হয়ে যায়, তখন তাদের একটা সিকিউরিটি মানি জমা দেওয়া থাকে। সিকিউরিটি মানিটা পরবর্তীতে কাজটা সঠিকভাবে হলো কিনা, তারপরে সেখান থেকে তারা টাকাটা, বিলটা পায়। এটা হচ্ছে একটা সরকারি কাজ, নিয়ম। তা আমরা যেটা দেখেছি গত 17 বছরে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা কাজগুলো সিন্ডিকেট করে কাজগুলো তারা বাগিয়ে নিত, একটা প্রধান প্রকৌশলী থেকে শুরু করে যত অফিসার ছিল তাদের সবাই তো ছিল আসলে আওয়ামী লীগের তারা দোসর। তারা সমস্ত কিছু দলীয় পরিচয়, তাদের স্বজনপ্রীতির দুর্নীতিটা তাদের এমন পরিমাণে ছিল। আওয়ামী লীগ ওরিয়েন্টেড লোক, আওয়ামী লীগের ঘরানার লোক এবং আওয়ামী লীগের মন্ত্রীদের কোনো তদবির ছাড়া কেউ কোথাও কোনো জায়গায় বসতে পারতো না। যার কারণে কি হয়েছে, আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে যে তারা কাজ না করে বিল তুলে নিয়ে গিয়েছে। আর সেখানে তো একটা কাজের মেয়াদ শেষ হয়নি, এটা তো মূলত ওইটা দুর্নীতির পরিমাণ তো অনেক কম। এরকম আমাদের কাছে অনেক আছে যে কাজের তারা একটা টেন্ডার হয়েছে, তারা কাজ না করে তারা টাকা নিয়ে তারা চলে গেছে লম্পট দিয়ে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডর ঘটনাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটি বালিশের দাম 39,000 টাকা। তা আওয়ামী লীগের দুর্নীতির লেভেলটা তাহলে তারা কিভাবে তারা সে দুর্নীতিটা করেছে এবং সেই জায়গাটা মানে টপ টু বটম সবাই ছিল লুটপাটের উৎসবে, তারা সবাই মেতে উঠেছিল। এবং সেই লুটপাটটা তারা কিভাবে করেছিল, হাসিনার পতনের মনে হয় মাসখানেক আগে হবে সম্ভবত। বিষয়টা হবে এরকম, হাসিনা মনে হয় চীন সফরে গিয়েছিল সর্বশেষ। তখন সে হলো হাসিনা তখন বলেছিল তার যে গতানুগতিক যে মঞ্চ নাটকের যে প্রেস কনফারেন্স বিদেশ সফরে সেই মঞ্চ নাটকে হাসিনা বলেছিল যে আমার পিয়নও তো এখন 400 কোটি টাকার মালিক। তার স্বগতিকটা দেখেন, সে প্রাইম মিনিস্টার, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, সে হেলিকপ্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে প্রেস কনফারেন্সে খুব গর্ব করে বলে বেড়ালো এ টাকাগুলো কার। সেই প্রশাসন তো একেবারে ওভার দ্য নাইট বদলায়নি, তারা তো এখনো প্রশাসনের মধ্যে রয়ে গেছে। তাহলে তারা কি এই সরকারকে পূর্ণ সহযোগিতা করবে, না তারা তাদের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে? প্রশাসনের বহাল তবিয়তে আছে বলে তারা রন্ধ্রে রন্ধ্রে তাদের জালটা এমনভাবে বিস্তৃত হয়ে আছে। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি চেষ্টা করছেন খুব আন্তরিকভাবে, কিন্তু উনি এখন পর্যন্ত ওনার নানানভাবে হোঁচট খাচ্ছেন মাঝে মাঝে। এটির কারণ কি ওই আমলাতন্ত্র? এটা আমলাতন্ত্র। এবং আমলাতন্ত্রের কারণে আমি যেটা বলবো, এখন পর্যন্ত কিন্তু দেখেন আপনার বাজারের যে সিন্ডিকেট যা আছে, সে বাজারের সিন্ডিকেট কিন্তু এখনো ভাঙা সম্ভব হয়নি। এবং একজন উপদেষ্টা প্রকাশ্যেই বলেছেন যে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না, অনেক কঠিন। নাথিং ইজ ইম্পসিবল, পসিবল বাট ইট ইজ টাফ। কিভাবে, কোন পথে আসলে এই সরকার হাঁটতে পারতো? দেখুন, আমরা গত 17 বছর ফ্যাসিস্ট আমলে আমরা একটা কথা বারবার বলে এসেছি। হাসিনা বারবার মুখে উন্নয়নের কথা বলেছে, গণতন্ত্রের কথা কিন্তু বলেনি। মানুষের মৌলিক অধিকারগুলোর কথা কিন্তু বলেনি। মানুষের বাক স্বাধীনতা হাসিনা কিন্তু দেয়নি, কিন্তু তারা সব জায়গায় তারা উন্নয়নটাকে তারা কিন্তু সাইনবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করেছে। তা আমি এই জায়গাতে এটা বলবো যে সাধারণ মানুষ যেভাবে তারা রাস্তায় নেমে এসেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, পতনের জন্য, সারা বাংলাদেশের আপামর শ্রেণী সর্বস্তরের মানুষ তারা রাস্তায় নেমেছিল। তাদের সাথে আমরাও রাজপথে ছিলাম। আমরা দেখেছি, উদাহরণ হিসেবে বলতে পারি, একজন গৃহিণী সে ঘরে থেকে রুটি বানানো বেলুন সে হাতে করে নিয়ে রাজপথে নেমেছিল উত্তরাতে আমার সাথে। আমি সে আন্দোলনে আমি নিজে রাজপথে ছিলাম। আমি আরও একটু দেখেছি, আরেকজন গৃহিণী সে সসপ্যান হাতে করে নিয়ে এসেছে তার বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য, আওয়ামী লীগ যুবলীগের হাত থেকে রাখার জন্য। সে মানুষগুলোর চাহিদা কি ছিল?
তাদের মৌলিক অধিকারগুলো হাসিনা যেভাবে তাদের হরণ করেছিল, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, সেখান থেকে তারা মুক্তি চেয়েছে হাসিনার কাছ থেকে। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের আপামর প্রতিটা শ্রেণীর জনগণের একটা ব্যাপক একটা প্রত্যাশা ছিল এবং তাদের একটা সহযোগিতা, তারা কিন্তু নির্দ্বিধে তাদেরকে সহযোগিতা করেছে, সমর্থন জানিয়েছে। আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, যেখানে বাংলাদেশের মানুষ তাদের দীর্ঘ 17 বছর যে ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি, সে ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি সেইটাকে সংস্কার প্রয়োজন, এবং সংস্কার প্রয়োজন ওই জায়গাতে আগামী দিনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, একটা নির্বাচন পর্যন্ত দেশে স্থিতিশীল অবস্থা রাখার জন্য যেই জায়গাগুলোতে সেক্টরগুলোতে সংস্কার প্রয়োজন সেই সংস্কারটা করুক। বাকি যে সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারগুলো আছে এগুলো খুব স্বাভাবিক, একটা খুব স্পর্শকাতর একটা বিষয়। সংবিধান সংস্কার থেকে শুরু করে অন্যান্য সংস্কারগুলো, এটা কখন সম্ভব? সংস্কারটা আপনি সংবিধানটা কখন করবেন? যখন বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন নিয়ে করতে হবে, তাদের মতামত নিয়ে করতে হবে। জি, শরীফুদ্দিন জুয়েল, আপনার কাছ থেকে শুনবো। তিথি, বিএনপির মামলা নেয়নি পুলিশ, দৈনিক মানব জমিনের একটি খবর। পুলিশ এই বিষয়ে আলোচনা একেবারে চলে আসলাম। হ্যাঁ, বিএনপির মামলা নেয়নি পুলিশ, এটা বিএনপির মামলা তো পুলিশের নেওয়ার কথাও না, কারণ বিএনপিকে তো সেটাই নির্দেশনা দেওয়া হয়েছে যে এদের মামলা নেওয়া যাবে না, একেবারেই তাই। এবং ধরেন আমি তার মানে আওয়ামী লীগ ছাড়া অপরাপর যত ভিন্ন পথ বা মতের মানুষ, তারা আসলে নাগরিক অধিকার থেকে পুরোটাই বঞ্চিত ছিল, এবং তারা আসলে এক কথায় বলতে গেলে তাদেরকে নাগরিক হিসেবে আওয়ামী লীগ বা এই শেখ হাসিনা সরকার মিনিমাম স্বীকৃতি দেয়নি। বলছিলেন যে বিএনপির মামলা নেয়নি পুলিশ, সেটা নির্দেশনা দেওয়া ছিল যে বিএনপির মামলা নেওয়ার দরকার নেই বা নেওয়া যাবে না, এবং বিএনপিকে তো ডিহিউম্যানাইজ করা হয়েছে, যারা তো মানুষই না এমন অবস্থা। যে ধরেন রাস্তায় কাউকে পেটানো হলো, তাকে যদি কোনোভাবে বলে দেওয়া যায় যে ওই ছেলেটা বিএনপি করে, তাহলে ওকে পেটানোটা ঠিক আছে, হ্যাঁ, মানে ওকে যে পিটিয়েছে তার আর কোনো ধরনের শাস্তি সাজা হবে না। এবং ধরেন আমি যখন ছাত্র জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে যেই যতবারই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং এই ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাকে পর্যন্ত বিএনপি ট্যাগ দিয়ে আমার উপরে যত রকমের হ্যারাসমেন্ট করা সম্ভব সেটা করা হয়েছে, এবং সেটা জায়েজ হয়ে গিয়েছে। কারণ যদি আমি বিএনপি করে থাকি তাহলে তো আমাকে হ্যারাসমেন্ট করাই যায়, যদিও আমি বিএনপি করতাম না, কিন্তু সেই ট্যাগটা দিয়ে মানে এইভাবেই ডিহিউম্যানাইজ করা হয়েছে বিএনপিকে এবং ছাত্রদলকে। আমরা আপনার সময় থাকলে আবারও ফিরবো আপনার সাথে। শরীফুদ্দিন জুয়েল, আমরা শেষ করবো। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম পরিচালকদের হস্তক্ষেপের সংকটে 4 ব্যাংক। প্রথম আলোর খবর ছিল ব্যাংকগুলো কিভাবে রাজনৈতিক ছত্রছায়া থেকে বের হয়ে আসতে পারে এই মুহূর্তে। পরিচালকদের হস্তক্ষেপে সংকটে 4 ব্যাংক। আসলে আওয়ামী লীগ তো শুধু সংকটে না, আওয়ামী লীগ তো ব্যাংকগুলোকে লুট করেছে। এবং এই যে পরিচালকরা তো রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত ছিল। অবশ্যই রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত ছিল, যারা আপনার বিভিন্ন সময়ে ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, আওয়ামী লীগের যারা বিভিন্ন পর্যায়ে যারা নেতা ছিল, তারাই সে ব্যাংকগুলোর তারা হলো পরিচালক হয়েছে। এবং আপনারা যদি অবশ্যই খেয়াল আছে আপনাদের যে আপনার হলমার্ক গ্রুপ কিভাবে তারা হলো সোনালী ব্যাংক থেকে 4,000 কোটি টাকা লোন নিয়েছিল। সে হলমার্ক, যদিও অর্থমন্ত্রী বলেছিলেন এটা কোনো টাকাই না, হ্যাঁ, তাদের কাছে 4,000 টাকাই ছিল না। তখন ওই যে মনে হয় আব্দুল মাল মোহিত সেভাবে যাকে সবাই চেনে আর কি। তা আপনি আজকে আর কি জিনিস খেয়াল করে আপনারা হলো তবে খেয়াল করবেন যে এবছরে আপনার হলো 15ই জানুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকার একটা রিপোর্ট এসেছে। ডক্টর আতিউর রহমান, যিনি বাংলাদেশ ব্যাংকের ওই সময় গভর্নর ছিলেন, রাখাল গভর্নর পরিচিত, হ্যাঁ, রাখাল গভর্নর হিসেবে পরিচিত। 10 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের কথা বলে মানে জনগণের কাছে তারা রাখাল রাজা হিসেবে শাস্তি চেয়েছিল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি যদি ধরা হয় বাংলাদেশের রিজার্ভ চুরি। দৈনিক যুগান্তরের 15ই জানুয়ারি 2024 পত্রিকায় সে রিপোর্ট এসেছে। এই রিজার্ভ চুরির পিছনে টোটালটাই জড়িত ছিল সরাসরি ডক্টর আতিউর রহমান। এবং ডক্টর আতিউর রহমান সে রিজার্ভ চুরির ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি তখন নিজে গিয়ে তখন সবাইকে শাসিয়ে বেড়ান যে রিজার্ভ চুরির ঘটনাটা কাউকে জানানো যাবে না। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং নিউজ যেটা, তখন ভারতীয় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তখন ডক্টর আতিউর রহমান, সে তখন এই সুইফট কোডের বিষয়টা থেকে তাকে হলো অ্যানালিস্ট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, এবং সেই এটাকে হ্যাকিং করে রিজার্ভটা চুরি করেছিল এই ডক্টর আতিউর রহমানের মাধ্যমে। তো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা মানে একটা কথা হলো যে তাদের সম্পূর্ণ নগ্নভাবে দলীয়করণ করে তাদের নেতাদেরকে এখানে বসিয়ে
টাকা লুটপাটের করার জন্য তারা সে রাস্তা তৈরি করে দিয়েছে, এবং পাশাপাশি যেখানে আওয়ামী লীগের যেখানে গভর্নর থেকে শুরু করে সবাই, তখন ব্যাংকিং সেক্টরটাকে কীভাবে ধ্বংস করা যায়, ব্যাংকগুলোকে খালি করা যায়, মানুষের জনগণের টাকা কীভাবে লুটপাট এবং করা যায় এখন আমরা সেটা দেখছি দেখছি। শরীফুদ্দিন জুয়েল যে এই টাকার বড় একটি ভাগ শেখ পরিবারে কোনো না কোনো হাত গলে পৌঁছে যেত। জি, শরীফুদ্দিন জুয়েল, আপনাকে ধন্যবাদ। একেবারেই শেষ করব 30 সেকেন্ডে, সেটি হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আপনাদের দীর্ঘ 17 বছরের আন্দোলনের পরে এবং 5 আগস্ট ছাত্র জনতার রক্তের উপর দিয়ে নতুন একটি সরকার, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি এবং পরামর্শ কি 30 সেকেন্ডে? আপনারা অতি দ্রুত, যে মানুষের যে দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত আছে, মানুষের সে ভোটাধিকারটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা দ্রুত নির্বাচন কমিশনটাকে সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দিন। জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দিন। জি, তিথি, আপনি তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, শরীফুদ্দিন জুয়েলের এই প্রত্যাশা এবং এর যৌক্তিকতা কত দূর, ছোট্ট করে 30 সেকেন্ডে নিশ্চয়ই। বলবেন। উনি যেটা বলছেন দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত, আমি তো ভোট দেই নাই এখনো পর্যন্ত আমার জীবনে, সুতরাং হ্যাঁ একটা ভোট নিশ্চয়ই আমিও দিতে চাই আমার এই জীবনে। এবং হচ্ছে হ্যাঁ দেখুন, আমার আসলে যে জায়গায় আমি আছি সেই জায়গা তো আমার এখন থাকার কথা না, কিন্তু সেই কাজটা আমার পালন করতে হচ্ছে, কারণ আমি মনে করেছি যে রেসপন্সিবিলিটির জায়গা থেকে এটা আমি করে যাই, সেই জায়গা থেকে কাজটা করছি। এবং আমি মনে করি আমার জেনারেশন যেটা মনে করে যে আসলে দেশের লুটপাট তন্ত্র ছিল এবং যে যত এবং এই সকল রকমের অন্যায়ের বিচারও তো হওয়া জরুরি। যত রকম অন্যায় ছিল সেটার বিচার হওয়া জরুরি, এবং এই ধরনের অন্যায় যেন আর হতে না পারে সেটাও আসলে আমাদের একটা আকাঙ্ক্ষার জায়গা এই আছে। সরকারের সেটি নিশ্চিত করে যেতে হবে। আমি মনে করি সেটা অন্তত কিছুটা হলেও সেই জায়গাটায় কাজ করে যাওয়া উচিত। এবং হ্যাঁ নিশ্চয়ই আমরা চাই একটা নির্বাচন হোক, আমি নিজেও ভোট দিতে চাই, সেই জায়গায় আমি আসলে আছি। ধন্যবাদ সুচিস্মিতা তিথি, ধন্যবাদ শরীফুদ্দিন জুয়েল। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।